শেখবারের বড় ছেলের সাথে কি হয়েছিল সেটা একটু নিয়ে চলে আসলাম। আবারও বলবো খাই। ঘরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। তানহার বাড়ির দামি সোফায় বসে হাতের মনে হচ্ছিল যে যেন কোনো আবর্জনার স্তূপে বসে আছে। রাতের ঘুমটা তার হয়নি। পাশের ঘরে মায়ের চাপা কান্নার শব্দ তার বুকের ভেতরটাকে দুমড়ে মুচড়ে দিচ্ছিল। শ্বশুর বাড়ির আশ্রয়টা একটা সোনার খাঁচা ঠিকই, কিন্তু সেই খাঁচার শিকগুলো যে অপমানের কাঁটা দিয়ে তৈরি তা সে প্রতি মুহূর্তে উপলব্ধি করছে। সকালে নাস্তার টেবিলে তার শাশুড়ি যখন তাচ্ছিল্য সুরে আমেনা বেগমকে উদ্দেশ্য করে বললেন, ছেলের ঘাড়ে চেপে আর কতদিন, নিজের তো বাড়িঘর কিছুই নেই, এখন ছেলের শ্বশুর বাড়ি এসে তিন বেলা গেলছে, লজ্জা ঘৃণা বলে কিছু নেই। তখন আমেনা বেগম একটা কথাও বলেননি, শুধু তার বিবর্ণ মুখটা আরো বেশি ফ্যাকাশে হয়ে গিয়েছিল। মাথা নিচে করে খাওয়া ছেড়ে উঠে গিয়েছিলেন তিনি। তার চোখ দিয়ে টুকটাক করে জল গড়িয়ে পড়ছিল। হয়তো তখন তিনি রাফিদের কথা ভাবছিলেন। এই অপমানটা রাহাতের সহ্য সীমার বাইরে চলে গিয়েছে। সে আর পারছিল না। আমেনা বেগম ছেলের দিকে তাকালেন। তার চোখে ছিল আকুতি আর ক্লান্তি। ভাঙা গলায় বললেন, চলো মা, এইখান থেকে চলো, আর এক মুহূর্ত না। কোথায় যাবে মা? রাহাতের কণ্ঠে ছিল রাজ্যের অসহায়ত্ব। নিজের বাড়িতে শেখ বাড়ির মরলে সেখানে গিয়ে তাও এই অপমান আর সইব না। 1 ঘন্টার মধ্যে দুটো ছোট ব্যাগ হাতে মা ছেলে সেই খাঁচা থেকে বেরিয়ে এলো। তানহা বাবার বাড়িতেই থাকলো, রাতের সাথে এলো না। মা ছেলে কোনো গন্তব্য জানা ছিল না, ছিল শুধু শেখ বাড়ির অপৃষ্ট ঠিকানা। রাফিদ কি তাদের গ্রহণ করবে, বাড়িতে ঢুকতে দিবে, ক্ষমা করবে? জানতো না রাহাত। সে শুধু জানতো তার মায়ের সম্মানের জন্য তাকে এই ঝুঁকি নিতেই হবে। শেখ বাড়ির বিশাল গেটের সামনে ট্যাক্সি থেকে নামতে পুরো দারোয়ান করিম চাচা ছুটে এলো। তার চোখে মুখে রাজ্ঞীর বিস্ময়। আম্মা যান, রাহাত বাবা, আপনারা? করিম চাচার কণ্ঠে ছিল আন্তরিকতার ছোঁয়া। সে কোনো প্রশ্ন না করে গেট খুলে দিল। এই বাড়িতে তাদের প্রবেশিকার নিয়ে কোনো দ্বিধা দেখালো না। আমিনা বেগম আর রাহাত ভেতরে ঢুকলো। বিশাল বাড়িটা আগের মতোই আছে, কিন্তু কেমন যেন প্রাণহীন, ফাঁকা। চারিদিকে সংসার নীরবতা। রাফি চাইয়া কোথায়? চাচা, রাহাত দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলো। বড় সপ্তাহ এখন বিয়া বাড়িতে আছে। বিয়ে? নেহার বিয়ে আজ। আমিনা বেগমের কণ্ঠে বিস্ময়। কোথায় বিয়ে হচ্ছে? রাত দুটো জিজ্ঞেস করলো। ঢাকার ওই যে নতুন ফ্ল্যাটটা গফুর সাপড়ে থাকতে দিছি, ওইখানেই সব আয়োজন। আপনারা যাইবেন না? মা ছেলে আর 1 মুহূর্ত দাঁড়ালো না। একটু নতুন ঠিকানা পেয়ে তারা যেন নতুন করে বাঁচার আশা খুঁজে পেল। শেখ বাড়ি আসরে না নিল, অন্তত ভাইয়ের সাথে দেখা তো হবে। বোনের বিয়েতে হয়তো সে তাদের ফিরিয়ে দেবে না। গফুর চাচার ফ্ল্যাটটা ফুলে আর আলোতে সেজে উঠেছে। খুব বিশাল আয়োজন না হলেও রুচিশীল, কিন্তু বাহুল্য বর্জিত সজ্জায় একটা সিন্ধু পরিবেশ তৈরি হয়েছে। রাহাত আর আমিনা বেগম যখন দরজার সামনে এসে দাঁড়ালো, তখন ভেতর থেকে ভেসে আসা সানাইয়ের সুর আর মানুষের কোলাহলে তাদের বুকটা কাঁপুনি বেড়ে ওঠ। তারা ভেতরে ঢুকতে রাফিদের মুখোমুখি হলো। রাফিদ যখন একজন অতিথির সাথে কথা বলছিল, মা আর ভাইকে এই অবস্থায় এখানে দেখে তার কথা থেমে গেল। তার সুন্দর করে সাজানো বুক দুটো পুচকে উঠল। চোখে ফুটে উঠল রাজ্যের বিরক্তি আর শীতলতা। যেন দুটো অনাকাঙ্ক্ষিত আগন্তুক তার সাজানো উৎসবে বিঘ্ন ঘটাতে এসেছে। রাফিদ কোনো কথা বলার আগে রাহাত ছুটে গিয়ে তার পায়ের উপরে হুমড়ি খেয়ে পড়ল। চারপাশে এত মানুষ, এত কোলাহল, সবকিছু উপেক্ষা করে তার গলা দিয়ে কান্নারত স্বর বেরিয়ে এলো। ভাইয়া, আমাদের দয়া করো, আমাদের আর কোথাও যাওয়ার জায়গা নেই। আমি তোমার কাছে কিছু চাই না, শুধু মায়ের জন্য শেখ বাড়ির যে কোনো একটা কোনায় একটু মাথা গোজার ঠাঁই দাও। মা আর অপমান সহ্য করতে পারছে না। রাফিদ পাথরের মতো
মূর্তির মতো দাঁড়িয়ে রইল। তার চোখে কোনো অনুভূতির রেশ মাত্র নেই। সে রাহাতের দিকে না তাকিয়ে শীতল গলায় বলল, ওঠ। রাহাত উঠল না, সেভাবেই পড়ে রইল। চারপাশের অতিথিরা ফিসফিস করছে। রাফিদ এবার শক্ত কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলল, শেখ পানির আশ্রয় পেতে হলে তার দাম দিতে হয়। পারবি সেই দাম দিতে? কয়েক ঘন্টা আগের ঘটনা। রাফিদ কাউসার মিয়ার দোকানে খালি করার জন্য 2 ঘন্টার সময় বেঁধে দিচ্ছে। এর বেশি সময় দেওয়া যাবে না, কারণ তার আর ছোট বোন নেহার বিয়ে। রাফিদের ফোনটা যখন বেজে উঠল, সে ডিসপ্লেতে দেখলো গফুর চাচা। তার মুখে একটা মৃদু হাসি ফুটে উঠল। ছেলে এক মরুর দানের মাঝে শীতল জলের দেখা। গফুর চাচা তার জীবনে একটা সরলতার আশ্রয়, যেখানে জটিলতার কোনো স্থান নেই, কেবল নিখাত ভালোবাসা আর চিন্তা। তার এই সরলতা রাফিদের কঠিন জীবনে এক নরম পরশের মতো। কিরে বাবা, ফোন ধরছিস না কেন? বউ ভাতের সকালের সব আয়োজন তো শেষ। গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না হয়েছে, তোর খুব প্রিয়, জানিস তো। আয় বাবা আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। গফুর চাচার উচ্ছ্বসিত কণ্ঠস্বর ফোনের উপাস থেকে ভেসে এলো। তার প্রতিটি শব্দে ছিল এক ধরনের উষ্ণতা, যা রাফিদের ক্লান্ত আত্মাকে যেন চাবুকের মতো স্পর্শ করলে। রাফিদের মনে হলো গফুর চাচার এই সরল আহ্বান যেন এক উষ্ণ কম্বলের মতো তার শীতল লক্ষ্য আত্মাকে ঘিরে ধরতে চাইছে। খিচুড়ির নাম শুনে তার জিভে জল এলেও বুকের ভেতরটা চিনচিন করে উঠল। সে জানে এই প্রিয় খাবার, এই পরিচিত মানুষের ভিড়ে সে তাকে সবচেয়ে বেশি অপছন্দ করে, অথচ যার প্রতিটি স্মৃতি এখনো তার মস্তিষ্কের আনাচে কানাচে ঘুরে বেড়ায়। এই মানুষটিও বিদ্রোহ করে উঠল। সে একবার ভেবেছিল আজ আর চাবে না এই উৎসবের ভিড়ে নিজেকে হারিয়ে ফেল অন্য কেউ, কিন্তু পরিবারের এই অনুষ্ঠানে তার অনুপস্থিতিটা দৃষ্টিকটু হবে, আর গফুর চাচা হয়তো তার সহজ সরল মনে অনেক কষ্ট পাবে। এই কষ্টটুকু রাফিদ দিতে পারল না। আসছি চাচা, রাফিদ সংক্ষিপ্ত উত্তর দিয়ে ফোনটা রাখল। তার মন অস্থির হয়ে উঠল। এক অদৃশ্য সুতির বাঁধা এক পাপেটের মতো সে যেন ভাগ্য বিধাতা ইশারায় নাচছে। ঠিক 2 ঘন্টা পর রাফিদের কালো গাড়িটা সে পরিচিত গলির মুখে এসে থামল। সেই গাড়ি থেকে নেমে দেখলো দোকানের সামনে কিছু জিনিসপত্র নামানো হয়েছে, কিন্তু ভেতরে প্রায় আগের মতোই আছে। আর দোকানের ভেতরে একটা বেঞ্চের উপরে কাউসার মিয়ার দিব্যি নাক ডেকে ঘুমোচ্ছে। দৃশ্যটা দেখে রাফিদের প্রতিশোধের নেশা চড়ে উঠল। এই ঘুমন্ত অবস্থায় রাফিদকে এক লাথি মেরে দিচ্ছিল এই কাউসার মিয়া। সে নিঃশব্দে দোকানে ঢুকলো। ঘুমন্ত কাউসার মিয়ার কোমরের দিকে তাকিয়ে তার 7 বছর আগে সেই সকালটার কথা মনে পড়ে গেল। খালি পেটে কনকনে ঠান্ডায় যখন সে এই দোকানের সামনে তার পাঁজরে লেগেছিল, সেই অসহ্য যন্ত্রণা আর অপমানটা আজও তার কাছে জীবন্ত। রাফিদ আর এক মুহূর্ত ভাবল না। নিজের সমস্ত শক্তি দিয়ে সে কাউসার মিয়ার মাথায় সজোরে এক লাথি মারল। করে একটা পিক চিৎকার দিয়ে কাউসার মিয়া ছিটকে পেঁচিতে পড়ল। যন্ত্রণায় তার মুখটা কুঁচকে গেল। সে যখন ঝাপসা চোখে তাকালো, দেখলো তার সামনে সাক্ষাৎ জমদূতের মতো দাঁড়িয়ে আছে রাফিদ। সে তার চোখে কোনো রাগ নেই, আছে শুধু ঘৃণা। কাউসার মিয়া কল্পনা করতে পারেনি যে রাফিদ তাকে মারতে পারে। সে ভয়ে ভয়ে বলল, ভাইজান আমি তো সব সরাইয়া নিচ্ছিলাম। শুনুন কাউসার মিয়া, এই দুনিয়াতে ভালো মানুষের কোনো দাম নেই, সৎ মানুষের কদর নেই। এরা কেবল ঠকে যায়, পায়ে পায়ে অপমান করিয়ে বেড়ায়। এটা সরলতাকে দুর্বলতা ভাবে লোকে। তাই নিজেকে নিজেই তৈরি করতে হয়, নিজেকে শানিত করতে হয়, যেন এসব অযোগ্য মানুষের দেওয়া আঘাত ফিরিয়ে দেওয়া যায়। 7 বছর আগে আমি পারিনি, কারণ তখন আমি ছিলাম আপনার পায়ের নিচে পড়ে থাকা একটা পাথর। আজ আমি পেরেছি, কারণ আমি সেই পাথর থেকে নিজেকে এক কঠিন ইস্পাতে তৈরি
পরিণত করেছি। রাগে খচখচ করছে রাফিদ। এবার একটু রাগ নিয়ে কঠোর গলায় বলল, 7 বছর আগে তোর জুতোর লাথি আমার ঘুম ভাঙিয়েছিল, আজ আমার জুতোর লাথি তোর ঘুম ভাঙালো, হিসেব বরাবর। রাফিদ আর এক মুহূর্ত দাঁড়ালো না। সে দ্রুত পা ফেলে বেরিয়ে এলো দোকান থেকে। তার মনে হলো কোনো আনন্দ ছিল না, শুধু এক অদ্ভুত শূন্যতা, যেমনটা কোনো এক বিশাল যুদ্ধের পর একজন বিজয়ী সেনাপতির মনে হয়। প্রতিশোধ কি সত্যি কোনো শান্তি দিতে পারে? হয়তো সাময়িকটাই, কিন্তু সেই শান্তির ভেতরেও একটা বিচ্ছিন্ন সুর আছে। যেমন কোনো অপছন্দের গান শুনতে শুনতে হঠাৎ একটা ভুল মন বেজে উঠল। পুরো গানটাই কেমন বেসুরো মনে হয়। জীবনের সবচেয়ে কঠিন সত্যি হলো, অতীতকে পুরোপুরি মুছে ফেলা যায় না, তাপটা কোথাও না কোথাও লেগেই থাকে। রাফিদ গফুর চাচার ফ্ল্যাটে ফিরে দেখলো গফুর চাচার ছোট মেয়ে, যাকে রাফিদ নিজে ছোট বোনের মতোই দেখে, মুখ কালো করে বসে আছে। আর তার পরনে একটা লাল রঙের ঝলমলে শাড়ি, যা তার ছোটখাটো শরীরকে যেন ঝলমলে প্রজাপতির মনে মতো দেখাচ্ছিল। তার দু চোখ রাফিদের দিকে তাকানো মাত্রই অভিমানের প্রাণ পেয়ে ভরে উঠল। ভাইয়া, তুমি আসোনি কেন সকালে? তুমি জানো আজ তোমার প্রিয় গরুর মাংসের খিচুড়ি রান্না হয়েছে। আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। নেহার কণ্ঠে অভিমানের সুর। তার এই সরল অভিমান রাফিদের কঠিন মনটাকে যেন ক্ষণিকের জন্য নরম করে দিল। রাফিদ নেহার পাশে গিয়ে বসলো, তার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঠিক যেন একটি প্রিয় বিড়ালের গায়ে আদর করে দিচ্ছে। আহা নেহা, তুমি এভাবে মুখ ফুলিয়ে বসে থাকলে চলবে কি করে? আজ যে তোমার বুবুর বিয়ে, তোমাকে তো হাসি খুশি থাকতে হবে। আজ তোমার আনন্দের দিন। নেহা ঠোঁট উল্টে বলল, তুমি না এলে আমার খুশি লাগে না। তুমি সকালে এলে না বলে আমারও খেতে ইচ্ছে করেন। আমি জানি তুমি আমাকে ভুলে গেছো। তার প্রতিটি কথা ছিল এক অদ্ভুত শিশুসুলভ সারল্য, যা রাফিদের মনে এক অন্যরকম অনুভূতি জন্ম দিল। রাফিদ একটা দীর্ঘশ্বাস ফেলল। এই সরল ভালোবাসা, এই নিষ্পাস ও অভিমান যেন তার বুকের ভাতকটা একটু হলেও নরম করে দিল। সে নেহার হাত ধরল। শোনো নেহা, আমার একটা জরুরি কাজ ছিল, খুব জরুরি, তাই সকালে আসতে পারিনি, কিন্তু আমি তো এসেছি। দেখো, আমি কি তোমাকে কখনো ভুলতে পারি? তুমি তো আমার ছোট্ট বোন। আর খিচুড়ি, আরে বাবা, খিচুড়িতে এখনো আছে, খিচুড়ি গন্ধ পাচ্ছি। আমরা দুজনে একসাথে খাবো, কেমন? নেহার মুখে এক ঝলক হাসি খেলে গেল, ঠিক যেন বর্ষার পর সূর্যের আলো। তার মনটা যেন মেঘ মুক্ত আকাশের মতো পরিষ্কার হয়ে উঠল। সত্যি আমরা এখন একসাথে খাবো? সত্যি। রাফিদ হাসল। সেই হাসিটা তার ঠোঁটে দীর্ঘকাল পর কোনো সরলতা ছোঁয়া নিয়ে এসেছিল, কিন্তু সেই হাসিটা যেন এক অদৃশ্য ছায়ার মতো দ্রুত মিলে গেল। তার চোখ দুটো যেন অজান্তেই চারপাশে খুঁজে ফিরছিল একই পরিচিত মুখ। ঠিক তার সামনে দাঁড়িয়ে আছে রিয়া, তার চোখের মুখে বিস্ময়, উদ্বেগ আর না বলা একরাশ কথা। এক মুহূর্তের জন্য চারপাশে সব বলা হওয়ার সানাইয়ের সুর সবকিছু থেমে গেল। রাফিদের মনে হলো তার বহু কষ্টে শুকিয়ে ওঠা বুকের ক্ষতটা থেকে আবার টাটকা রক্ত ঝরতে শুরু করেছে। হ্যালো বন্ধুরা, শেখ বাড়ির বড় ছেলে সিজন 2 গল্পটা তোমাদের কেমন লেগেছে? আর হ্যাঁ, এরকম গল্প পেতে আমাদের মামুন লাভ স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর লাইক কমেন্ট শেয়ার করে দিবে। ধন্যবাদ।